আজকের ভিডিওটিতে কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। প্রথমেতে কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগের ভিত্তি সম্পর্কে জানব। তো জার্মান আবহবিদ ভ্লাদিমির কোপেন বিশ্বের বিভিন্ন অংশের গড় মাসিক উষ্ণতা এবং গড় বার্ষিক বৃষ্টিপাতের তারতম্যের উপর ভিত্তি করে জলবায়ু শ্রেণীবিভাগটি করেছিলেন। আর কোপেনের মতে প্রধানত উষ্ণতা ও বৃষ্টিপাত তথা জলবায়ু উদ্ভিদের প্রকৃতি ও বন্টন নির্দিষ্ট করে দেয়। তাই তিনি স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের সীমানাকেই জলবায়ু অঞ্চলের সীমানা হিসেবে চিহ্নিত করেছেন। অর্থাৎ দুটো বিষয় এখান থেকে আমাদের প্রথমে জানতে হবে যে এই কোপেন তার যে জলবায়ু শ্রেণীবিভাগটি করেছিলেন সেটা হচ্ছে এই গড় মাসিক উষ্ণতা এবং গড় বার্ষিক বৃষ্টিপাতের উপর ভিত্তি করে, অর্থাৎ উষ্ণতা এবং বৃষ্টিপাতের তারতম্যের উপর ভিত্তি করে উনি জলবায়ু শ্রেণীবিভাগটি করেছিলেন। আর পৃথিবীর বিভিন্ন যে জলবায়ু যে অঞ্চলগুলো, এই জলবায়ু অঞ্চলের সীমানা উনি নির্দিষ্ট করেছিলেন এই উদ্ভিদের প্রকৃতি ও বন্টন, অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদের যে প্রকৃতি এবং বন্টন, সেই স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি বন্টনের উপরেতে নির্ভর করে তিনি জলবায়ু অঞ্চলের সীমানাগুলিকে নির্দিষ্ট করেন। তার কারণটাই হচ্ছে যে এই উষ্ণতা এবং বৃষ্টিপাত অর্থাৎ জলবায়ুর দুটো প্রধান উপাদানই এই পৃথিবীতে উদ্ভিদের প্রকৃতি এবং বন্টনকে নির্দিষ্ট করে দেন। তো যে কারণেতে এই স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের সীমানাকেই এই জলবায়ু অঞ্চলের সীমানা হিসেবে কোপেন তার শ্রেণীবিভাগে চিহ্নিত করেছেন। এবারেতে আমরা কোপেনের জলবায়ুর যে প্রধান যে বিভাগগুলো আছে সেগুলো এক এক করে জানব। তো কোপেন এই পৃথিবীর প্রধান 5টি স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের সঙ্গে সঙ্গতি রেখে পৃথিবীর জলবায়ুকে প্রথমে 5টি প্রধান ভাগে ভাগ করেছেন। আর বোঝার সুবিধার জন্য এই 5টি ভাগকে ইংরাজি বড় হাতের 5টি অক্ষর তথা প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়েছে। এগুলি হলো এ, বি, সি, ডি এবং ই। তো এই হচ্ছে কোপেনের প্রধান 5টি বিভাগ জলবায়ুর, যেটা এই এ বি সি ডি ই পর্যন্ত আছে। এবারে দেখো এখানেতে এই যে এ দিয়ে কি বোঝানো হচ্ছে, বি দিয়ে কি বোঝানো হচ্ছে সেগুলো আমাদেরকে জানতে হবে। তো কোপেন এই এ দিয়ে বোঝাচ্ছে কি যে পৃথিবীর যে ক্রান্তীয় বৃষ্টিবহুল যে জলবায়ু, সেই ক্রান্তীয় বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলকে কোপেন এই এ দিয়ে বোঝাচ্ছেন। তারপরে দেখো এই যে বি দিয়ে উনি শুষ্ক জলবায়ুকে বোঝাচ্ছেন। সি অক্ষর দিয়ে উনি উষ্ণ নাতিশীতোষ্ণ বৃষ্টিবহুল জলবায়ুকে বোঝাচ্ছেন। ডি দিয়ে শীতল তুষার অধ্যুষিত অরণ্য জলবায়ুকে বোঝাচ্ছেন এবং ই দিয়ে মেরু জলবায়ুকে উনি বুঝিয়েছেন। তো এই 5টা হচ্ছে কোপেনের প্রধান যে জলবায়ু, সেই প্রধান জলবায়ু শ্রেণীবিভাগের মধ্যে পড়ে। এবারে এগুলোকে উনি আরও আলাদা আলাদা করে ভাগ করেছেন, তো সেগুলো এবার আমরা দেখে নেব। তো দেখো এবারে যে আসি হচ্ছে উপবিভাগ সম্পর্কে। এবার দেখো যে এই বৃষ্টিপাতের ঋতুগত যে বন্টন, কারণ আমরা জানি যে বৃষ্টিপাত সারা বছর সমান হয় না, বিভিন্ন ঋতুতে বিভিন্ন পরিমাণে বৃষ্টি হয়ে থাকে। তো সেই যে বৃষ্টিপাতের ঋতুগত যে বন্টন, এই বন্টন অনুযায়ী এ, সি এবং ডি এই 3টে জলবায়ুকে এই 3টে জলবায়ুকে আবার কয়েকটি উপবিভাগে ভাগ করেছেন এবং এই উপবিভাগগুলি ইংরাজি ছোট হাতের অক্ষর যথা এফ, এস, ডব্লিউ এবং এম দ্বারা চিহ্নিত উনি করেছেন। এবার দেখো এখানেতে এই যে এফ দিয়ে কি বোঝানো হয়েছে, দেখো যে এফ দিয়ে বোঝানো হয়েছে সারা বছর বৃষ্টিপাত যেখানেতে হয় সেটাকে এফ দিয়ে বুঝিয়েছে। এস দিয়ে গ্রীষ্মকাল শুষ্ক এবং শীতকাল আর্দ্র সেই জলবায়ু অঞ্চলকে বোঝানো হয়েছে। ডব্লিউ দিয়ে শীতকালে শুষ্ক এবং গ্রীষ্মকাল আর্দ্র। তো এবারেতে আর এম দিয়ে স্বল্প দৈর্ঘ্যের শুষ্ক শীতকাল আর সারা বছর অতি আর্দ্রতা লক্ষ্য করা যায় যেখানেতে সেইটা। তো এই অক্ষরগুলো দিয়ে কি বোঝানো হয়েছে সেটা কিন্তু মনে রাখতে হবে। এটা মনে রাখতে না পারলে কিন্তু কোপেনের জলবায়ু মনে রাখাটা, মানে জলবায়ু শ্রেণীবিভাগ মনে রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এবারে দেখো এখানেতে এর পরের যে ভাগটা যেটা রয়েছে, দেখো এই যে বি এবং ডব্লিউ বি জলবায়ু অঞ্চলকে বি এস এবং বি ডব্লিউ, অর্থাৎ বিকে আবার এস এবং ডব্লিউ অক্ষর দিয়ে আবার দুটি উপবিভাগে ভাগ করেছে। দেখো এই যে শুষ্কতার মাত্রার উপর ভিত্তি করে এই শুষ্ক জলবায়ু বি অক্ষর দিয়ে কোপেন শুষ্ক জলবায়ুকে বুঝিয়েছিলেন। তো এই বিকে দুটি উপবিভাগে ভাগ
করা হয়, যেগুলি হচ্ছে এই ইংরেজি বড় হাতের এস এবং ডব্লু অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়েছে। তো যে কারণে দেখো এখানেতে দুটো আরও উপবিভাগ হয়েছে, অর্থাৎ বিএস এবং বিডব্লু। তো বিএস দিয়ে মরুপ্রায় বা স্টেপ জলবায়ু, আর বিডব্লু দিয়ে মরু জলবায়ুকে বুঝিয়েছে। এবার দেখো আরও একটি উপবিভাগ আছে, সেটা হচ্ছে যে যে ই জলবায়ু যেটা ছিল, সেই ই জলবায়ুকে টি এবং এফ এই দুটো অক্ষর দিয়ে আবার দুটো উপবিভাগে ভাগ করা হয়েছে। তো মেরু জলবায়ু, ই দিয়ে মেরু জলবায়ুকে বুঝিয়েছেন কোপেন। তো মেরু জলবায়ু ইকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এর জন্য ইংরাজি বড় হাতের অক্ষর টি এবং এফ এই দুটিকে ব্যবহার করা হয়েছে। এবং দেখো কি বুঝিয়েছে এখানেতে, টি দিয়ে বুঝিয়েছে তুন্দ্রা জলবায়ু, আর মানে টি দিয়ে তুন্দ্রা জলবায়ু মানে ইটি মানে হচ্ছে তুন্দ্রা জলবায়ু, আর ইএফ মানে হচ্ছে চির তুষারাবৃত অঞ্চলে যে জলবায়ু দেখা যায় সেটা। এবারেতে এই যে কোপেনের যে জলবায়ু যে পুরো যে শ্রেণীবিভাগটা আছে, সেই পুরো শ্রেণীবিভাগটা এবারেতে আমরা বুঝবো। দেখো এবারেতে বোঝাটা কত সোজা, দেখো এই ছকটাকে তোমরা মনে রাখতে পারলে কোপেনের জলবায়ু বোঝা মানে মনে রাখা কিন্তু খুব সোজা। তো আমরা প্রথমে যেটা কি জানলাম, আমরা প্রথমে জানলাম যে কোপেন কি করেছেন। কোপেন এই এ বি সি ডি আর ই দিয়ে উনি হচ্ছে 5টা জলবায়ুকে বুঝিয়েছেন। প্রথমটা হচ্ছে ক্রান্তীয় বৃষ্টিবহুল জলবায়ু, এটা এ দিয়ে বুঝিয়েছেন। শুষ্ক জলবায়ু বি দিয়ে বুঝিয়েছেন। উষ্ণ নাতিশীতোষ্ণ বৃষ্টিবহুল জলবায়ুকে সি দিয়ে, শীতল তুষারাবৃত অরণ্য জলবায়ুকে ডি এবং মেরু জলবায়ুকে ই দিয়ে বুঝিয়েছেন। এবার দেখো এখানেতে এই যে শুষ্কতা এবং যে আর্দ্রতা মানে বৃষ্টিপাতের যে বন্টন, মানে বৃষ্টিপাতের পরিমাণের উপরে তো আর্দ্রতা নির্ভর করে। তো সেই আর্দ্রতা উপরেতে ভিত্তি করে আমরা জেনেছিলাম যে এই যে এ জলবায়ুকে দেখো এখানেতে এই এফ এস ডব্লিউ এম এই যে ভাগগুলোতে ভাগ করা হয়েছিল, যে বি এবং ই কে ছেড়ে দিয়ে, মানে বি এবং ই কে ছেড়ে দিয়ে শুধুমাত্র এ আর সি এবং ডি এই তিনটে জলবায়ুকে কোপেন কি করেছিল, কোপেন এই তিনটে জলবায়ুকে এই এফ এস ডব্লিউ আর এম এই চারটে মানে উপবিভাগে আবার ভাগ করেছিল। তো এখানেতে দেখো সেই চারটে উপবিভাগ দিয়ে কি কি বোঝাচ্ছে, দেখো প্রথমে আমরা এটা বুঝি। দেখো এইখানেতে দেখো দেখলে বুঝতে পারবে যে উপবিভাগ, দেখো এই যে এএফ দিয়ে ক্রান্তীয় বৃষ্টিবহু মানে বৃষ্টি অরণ্য, অর্থাৎ যে নিরক্ষীয় যে জলবায়ু অঞ্চল আছে সেই জলবায়ুকে কোপেন এএফ দিয়ে বুঝিয়েছেন। তারপর দেখো এ ডব্লিউ দিয়ে ক্রান্তীয় সাভানা জলবায়ুকে কোপেন বুঝিয়েছেন। আর এএম দিয়ে মৌসুমি জলবায়ু মানে আমাদের ভারতবর্ষের যে মৌসুমি জলবায়ু, সেই মৌসুমি জলবায়ুকে বোঝানো হয়েছে এএম দিয়ে। এবার দেখো এখানেতে খুব স্বাভাবিকভাবে এখানেতে এস জলবায়ুটা নেই, এখানেতে দেখো ব্র্যাকেটের মধ্যে এস জলবায়ুটাকে রেখেছে। এর অর্থটা হচ্ছে যে এই যে এএস, দেখো এখানেতে তলাতে লেখা রয়েছে যে এই যে এএস যে জলবায়ুটা আছে, এই এএস জলবায়ু পৃথিবীর কোথাও লক্ষ্য করা যায় না। শুধু এএস নয়, ডিএস বলেও যে জলবায়ুটা আছে সেটাও লক্ষ্য করা যায় না, তো সেটা আমরা আসছি পরে। তো এটা গেল এর জলবায়ু মানে ক্রান্তীয় বৃষ্টিবহুল যে জলবায়ু আছে তার যে উপবিভাগ সেটা। এবারে দেখো আসি হচ্ছে বি জলবায়ু হচ্ছে অর্থাৎ শুষ্ক যে জলবায়ুটা আছে সেইটা। তো বি জলবায়ুকে আমরা কি জানলাম যে শুষ্ক মানে এই যে শীতলতার উপরেতে, শুষ্কতা এবং শীতলতার উপরেতে ভিত্তি করে এই এস ডব্লিউ এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ বিএস, এই বিএস দিয়ে মরুপ্রায় জলবায়ু বা স্টেপ জলবায়ুকে বুঝিয়েছেন, আর বিডব্লিউ দিয়ে মরু জলবায়ুকে বোঝানো হয়েছে। এবার এতে সি জলবায়ু, সি কে দেখো এখানেতে সি কে এখানেতে এফ এস এবং ডব্লিউ এই তিনটে অক্ষর দিয়ে বোঝানো হয়েছে, উপবিভাগ করেছে। মানে সিতে মানে সি দিয়ে প্রথমে বোঝানো হয়েছে কোন জলবায়ুকে, না এই উষ্ণ নাতিশীতোষ্ণ বৃষ্টিবহুল জলবায়ুকে বোঝানো হয়েছে। বা তাকে ভাগ করা হয়েছে এই যে এফ এস ডব্লিউ আর এম এদের দিয়ে ভাগ করা হয়েছে। তো এর মধ্যে যেটা হচ্ছে যে এমটা পড়ে না এর মধ্যে, মানে মূল সি জলবায়ুর মধ্যে এম জলবায়ুর বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না, সেই জন্য এমটা হচ্ছে বাদ। তো দেখো এখানেতে শুধুমাত্র এফ এস আর ডব্লিউটা পড়ে। তো এখানে দেখো সিএফ দিয়ে বুঝিয়েছে যে সমস্ত ঋতু হচ্ছে আর্দ্র থাকবে, আর সিএস দিয়ে বুঝিয়েছে গ্রীষ্মকাল শুষ্ক আর শীতকাল হচ্ছে আর্দ্র থাকবে। আর সিডব্লিউ দিয়ে যেটা বুঝিয়েছে, দেখো সিডব্লিউ দিয়ে শীতকাল শুষ্ক থাকবে আর গ্রীষ্মকাল আর্দ্র থাকবে।
তো এইটা এবারেতে দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে যে পরেরটা অর্থাৎ ডি। তো ডির ক্ষেত্রে আমরা যেটা দেখি কি যে ডি জলবায়ু দিয়ে এই যে তুষারাবৃত মানে অধ্যুষিত অরণ্য জলবায়ুকে বুঝিয়েছেন। তো এবারে দেখো এই যে শুষ্কতার উপরে ভিত্তি করে ডি জলবায়ুকে এইখানে এফ, এস আর ডব্লিউ, আর আমরা যেটা জানলাম যে ডিএস জলবায়ু পৃথিবীর কোথাও দেখতে পাওয়া যায় না, তো সেই জন্যে এস এর এই পার্টটা বাদ। তো শুধুমাত্র এফ আর ডব্লিউ দিয়ে, তো এই যে ডি এফ দিয়ে যেটা বোঝানো হয়েছে অতি শীতল সারা বছর আর্দ্র, আর ডি ডব্লিউ দিয়ে অতি শীতল শুষ্ক শীত ঋতু বোঝানো হয়েছে তো এই জলবায়ুকে। আর সব শেষে দেখো ই দিয়ে যেটা বোঝানো হয়েছে, ই দিয়ে হচ্ছে মেরু জলবায়ুকে বোঝানো হয়েছে। আর ইকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে টি এবং এফ দিয়ে, মানে ইটি এবং ইএফ। তো ইটি দিয়ে যেটা বোঝানো হয়েছে দেখো ইটি দিয়ে তুন্দ্রা জলবায়ুকে বোঝানো হয়েছে, আর ইএফ দিয়ে চিরতুষারাবৃত জলবায়ুকে বোঝানো হয়েছে। তো এই হচ্ছে কোপেনের পুরো যে শ্রেণীবিভাগটা, সেই শ্রেণীবিভাগের আলোচনা। তো আশা করি আজকের ভিডিওটির মাধ্যমেতে এই কোপেনের জলবায়ুর যে শ্রেণীবিভাগ সেটা সম্পর্কে তোমাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।